যতক্ষণ না আমি নিজে কোনো কিছু পছন্দ করি বা তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি ততক্ষণ সেটাকে ঠিক মনে করি না। ভবিষ্যতে একজন মানুষের ভ্রমণের অভিজ্ঞতা এমনই হওয়া উচিত, আমি সেটা আলাদা করে বলিও না। সেই কারণেই আমি কোনো স্পন্সর ট্রিপে যাই না। কোনো ট্যুর এজেন্সি, কোনো দেশের ট্যুরিজম বোর্ড বা কোনো সরকার যদি আমাকে তাদের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানায়, আমি তা গ্রহণ করি না। ২০২২ সালে আমি একবার দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম, তারপর থেকে আর কোথাও যাইনি। অনেক প্রস্তাব এসেছে, মোটা অঙ্কের টাকাও অফার করা হয়েছে, কিন্তু তবুও যাইনি। কারণ আমি এই বাণিজ্যিক বা গতানুগতিক ভ্রমণের ধারা পছন্দ করি না। এই সময় এটা করবে, ওই সময় চা খাবে, তারপর ঠিক ওই সময় খাবার, আবার নির্দিষ্ট সময়ে দর্শনীয় জায়গা ঘোরা, আর তারপরে কোনো না কোনো অ্যাক্টিভিটি। ভাই, এসব আমার একদমই পছন্দ নয়। তাই আমি এসব করি না। আমি বলছি না যে জীবনে আর কখনোই করব না। হতে পারে কোনো বিশেষ অভিজ্ঞতা আমাকে কোনো গন্তব্যের প্রতি ভীষণ আগ্রহী করে তুলল, অথবা তুমি যদি আমাকে যুক্তিসঙ্গত পারিশ্রমিক দাও, তখন হয়তো করব। কিন্তু তুমি কখনো আমাকে পুরোপুরি পরিকল্পনা করা, সময় ধরে সাজানো ট্রিপ করতে দেখনি। সেই কারণেই আমি বেশিরভাগ সময় আফ্রিকার মতো জায়গায় ভ্রমণ করি, অথবা এমন জায়গায় যাই যেখানে নিজের মতো করে ঘুরে দেখার সুযোগ থাকে। একবার রাত প্রায় ১টার দিকে প্রশান্ত মহাসাগরের পাশের রাস্তায় আটকে পড়েছিলাম। আবার আয়ারল্যান্ডের ডাবলিনে গিয়ে রাতে রাস্তায় থাকতে হয়েছিল। কারণ এসব জায়গায় ভ্রমণ করা ভীষণ সহজ। ইউরোপ এতটাই সহজ যে দিনের বেলায় চাইলে ১০ বছরের বাচ্চাকেও বলে দেওয়া যায়, এই নাও টিকিট বা স্টেশন থেকে কিনে নাও, আর সে কোনো ঝামেলা ছাড়াই গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু ভ্রমণ যখন এতটাই সহজ হয়, তখন আমার কাছে সেটা ততক্ষণ উপভোগ্য হয় না যতক্ষণ না কোনো চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ ছাড়া আমার মনে হয় আমি যেন ভ্রমণ করছি না, বরং নিজের বাড়িতেই আছি। আমি ঘর থেকে বেরিয়ে শুধু বাথরুমে গেলাম, আর তখনই বুঝলাম এত দেশ ভোরা, এত ভ্রমণ, ইউরোপ ঘুরে দেখার পর আমার ভেতরে এই অনুভূতিটাই কাজ করে। তাই আমি কখনোই সোজা সহজ পথ বেছে নিতে চাই না। আমি ঘুরপথে চলি, নিজের উত্তেজনার জন্য, অ্যাডভেঞ্চারের জন্য, রোমাঞ্চের জন্য। ভাই, না, আমরা এখনই যাব না, রাতে বেরোব। ঠিক আছে, এখনও বাস আছে, ট্রেন আছে, পরে না গেলে তখন দেখা যাবে। আটকে গেলে আটকে যাব, তখন সেটাও সামলাব। আমি বলছি না এটা ঠিক পথ, উল্টোটা, এটা ভুল, এটা করো না, এমন ঝুঁকি নিও না। আমি ইচ্ছা করেই রাতে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। যদি আমি নিজেকে এমন অভিজ্ঞতার মধ্যে না ফেলি, তাহলে আর কে ফেলবে? রাতে কেন বেরোব? কেন নিজেকে সমস্যায় ফেলব? বাধ্য হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে আমি ইচ্ছাকৃতভাবে নিজেকে ঝামেলায় ফেলছি। আমি নিজেই চ্যালেঞ্জ তৈরি করছি। এখন আমি এখানে বসে আছি, রাত 12:30, আমার বাস 2:20-তে। চারপাশে মাতাল মানুষ ঘোরাফেরা করছে, লাগেজ নিয়ে একা দাঁড়িয়ে আছি। এখনও যে কোনো কিছু ঘটতে পারে। তাই এই মুহূর্তে আমি রোমাঞ্চ আর ভয়ের মাঝখানে বসে আছি। পরের 2 ঘন্টা এভাবেই কাটাতে হবে। তাই আবার পরিষ্কার করে বলছি, আমার অ্যাডভেঞ্চারগুলো অনুকরণ করো না। তোমরা আমার ভিডিও দেখো হয়তো এই জন্যই এত মানুষ দেখে, কারণ তারা দেখতে চায় আমি কিভাবে এসব পরিস্থিতি সামলাই। কিন্তু আমি সাধারণ ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটার নই। আমি জিনিসটা ঘুরিয়ে বলি না, সোজা বলি। আমি এমনও হতে চাই না যে সবকিছু খুব সহজ মনে হবে। দিনের বেলায় ট্রেন ধরা, বাসে নেমে স্টেশনে পৌঁছে যাওয়া, শহরে ঢুকে কোথাও থাকা, সময় পেলে 24 ঘন্টার জিমে ঢুকে পড়া। আজ আমি কিছুই করতে পারছি না, কারণ এখন এখান থেকে যাওয়ার মতো কোনো পরিবহন নেই। আমি কোথাও যেতে পারছি না, আবার ফিরতেও পারছি না। আজকের অভিজ্ঞতা থেকে আরেকটা বিষয় আবার মনে করিয়ে দিতে চাই, নিজস্ব গাড়ি থাকা কত বড় সুবিধা। যদি আমার নিজের গাড়ি থাকত, তাহলে এত স্বাধীনতা, এত অপশান থাকত। আয়ারল্যান্ডে আমি একই রকমভাবে রাতে ভ্রমণ করেছি। ইউরোপের বড় পাহাড়গুলোর একটি স্লিভ লি ক্লিফেও রাতে গিয়েছি, কারণ আমার কাছে গাড়ি ছিল। রাত 12টার পর, এমনকি রাত 2টো সময়েও আমি চলাফেরা করতে পেরেছি। অন্ধকারে নতুন জায়গা খুঁজে দেখেছি। নিজের গাড়ি থাকলে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারো। এই স্বাধীনতাটাই আসল। আমাকে কেউ জোর করে এভাবে বাঁচতে বাধ্য করেনি। সত্যি কথা বলতে এখন আমি আটকে আছি। আমার যদি একটা গাড়ি থাকতো, তাহলে এই পরিস্থিতিতে পড়তেই হতো না। তবে যেমনটা আগেও বলেছি, এই আটকে পড়ার মধ্যেই আমি একটা আলাদা রোমাঞ্চ অনুভব করেছি। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতা, যে কোনো সময় চলে যাওয়ার ক্ষমতা। যদি মনে হয় পথে কোথাও থামা দরকার, আমি থামব। ১০ মিনিটের জন্য থামতে হলে ১০ মিনিট, ৩ ঘন্টার জন্য হলে ৩ ঘন্টাই থামব। এমন না যে আগে থেকে ঠিক করা আছে, ১ ঘন্টা পর এটা, ৩ ঘন্টা পর ওটা, সন্ধে ৬টায় চা, রাত ৮টায় ডিনার। না, এই ধরনের নির্দিষ্ট সময়সূচি মানেই আমার কাছে নমনীয়তা শেষ। আর সেই নমনীয়তাই হারিয়ে যায় যখন নিজের গাড়ি থাকে না। নিউজিল্যান্ডে আমি ছিলাম, আমার একটা ক্যাম্পার ভ্যান ছিল, যেখানে ইচ্ছে পার্ক করেছি, ঘুমিয়েছি। অস্ট্রেলিয়াতেও ক্যাম্পার ভ্যান ছিল, কোথাও থেমেছি, কোথাও থামিনি, শুধু গাড়ি চালিয়ে গিয়েছি। আয়ারল্যান্ডে আমার গাড়ি ছিল। তুরস্কে আরও অনেক দেশে, অনেক জায়গায় গিয়েছি যেগুলোর ভিডিও পর্যন্ত করিনি। কারণ নিজের গাড়ি থাকলে তুমি পুরোপুরি স্বাধীন, তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু এখানে রাতে কোনো পরিবহন নেই। আমি পুরোপুরি আটকে গিয়েছিলাম। ওদিকে যেতে পারছি না, এদিকে যেতে পারছি না, কি করব?
100 মিটার হাঁটি, আবার 50 মিটার ফিরে আসি। এই ছিল অবস্থা। আজ আমি তৃতীয় একটা বড় বিষয় আবার অনুভব করলাম, পকেটে টাকা থাকা কতটা জরুরি। টাকা থাকলে মানুষের ভেতরে এমনিতেই আত্মবিশ্বাস চলে আসে। 3 বছর আগে আমার সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল। ইউরোপে আমি আটকে পড়েছিলাম। 1 বছর রাস্তায় কাটিয়েছি। অস্ট্রিয়াতে এক রাতে রাস্তায় ঘুমাতে হয়েছিল, কারণ হোটেলের ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। শেষ মুহূর্তে হোটেলের দাম ছিল প্রতি রাতে 1-2 লাখ টাকা, যা আমার পক্ষে অসম্ভব ছিল। 2022 সালের কথা, তখন ইউটিউব থেকে আয় শুরু হলেও আজকের মতো ছিল না। চাইলে হয়তো আমি এক রাতের জন্য 1,20,000 টাকাও দিতে পারতাম, কিন্তু তাতে আমার সব সঞ্চয় শেষ হয়ে যেত। তখন সেই বিকল্পটাই আমার কাছে ছিল না। আজ পরিস্থিতি আলাদা। এখন আমি আটকে থাকলেও জানি, যদি দরকার হয় আমি ট্যাক্সি নিতে পারব। যদি হোটেলে থাকতে বাধ্য হই, অতিরিক্ত 15-20 হাজার খরচ হলেও সেটা আমি ম্যানেজ করতে পারব। যে কোনো জরুরি অবস্থা, যে কোনো সমস্যা যেটা টাকা দিয়ে সমাধান করা যায়, সেই আত্মবিশ্বাসটা এখন আমার আছে। তবুও প্রথমেই আমি বলেছিলাম, না, এত টাকা কেন খরচ করব, চল এই অভিজ্ঞতাটা নিই, রাতে একটু অ্যাডভেঞ্চার হোক। ইউরোপ তুলনামূলক নিরাপদ এটা আমি জানি, তবুও অস্বস্তি তো থাকেই। কে যেন গাড়ি পার্ক করল, কে যেন কোথায় আছে, এই ভাবনাগুলো মাথায় আসে। এখনও আমার বাস আসতে 1.5 ঘন্টার বেশি বাকি। এই সময়টা কিভাবে কাটাবো সেটাও জানি না। ইয়ারফোন লাগিয়ে গান শুনতে চাই না, কারণ তখন বিপদের ঝুঁকি অনেক বেড়ে যায়। আমি ভিডিও রিভিউ করব, সেটাই ভালো। চুপচাপ বসে চারপাশ খেয়াল রেখে সতর্ক থাকাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চিন্তার কিছু নেই, সচেতন থাকলেই যথেষ্ট। বাস আসবে। আমি শুধু দ্বিধায় আছি যে বাসটা এখানে থামবে কিনা, কারণ এটা আমার কাছে বড় পার্কিং লট বলে মনে হচ্ছে না। এটা খুব ছোট বাস স্টপ বলে মনে হচ্ছে। হয়তো কাছাকাছি আরেকটি স্টপ আছে এবং আমি সারা রাত এখানে অপেক্ষা করব। আমার বাস আসবেই। যাই হোক, দেয়ালে কিছু লেখা আছে, চলুন অপেক্ষা করি। ওপরে একটা পার্টি চলছে, ওখান থেকে একটু শব্দ আসছে, দেখো। বাকিটা ভাই একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল ভাই। আমি সেখানে এসে পেট্রোল পাম্পে লিফট চাইতে দাঁড়িয়েছিলাম। তখন সম্ভবত রাত 11টা। হ্যাঁ, আমি ভুল ছিলাম ভাই, ঠিক আছে। আমি স্বীকার করছি যে আমি এই সময় সেখানে গিয়েছিলাম। কিন্তু আমি একটি উন্নত দেশে আছি, আমি একটি নিরাপদ দেশে আছি, যাকে খুবই নিরাপদ বলে মনে করা হয়। আমি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আছি এবং আমি একটি ব্যস্ত রাস্তায় আছি, যেখানে অন্যান্য যানবাহন সবেমাত্র যেতে শুরু করেছে। আমি কল্পনাও করিনি যে এরকম কারো সাথে দেখা হবে। আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে। আমি তাকে দুবার জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলাম যে সে কি বলছে। ভাবছিলাম, আমি কি ভুল শুনছি? আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু সে একই কথা বেশ কয়েকবার বলেছিল। আমি কি তোমার ড্যাশ 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 করতে পারি? এবং প্রথম ড্যাশ এস দিয়ে শুরু হয়, শেষ ড্যাশ ডি দিয়ে শুরু হয়। আমি তাকে স্পষ্টভাবে অস্বীকৃতি জানালাম, তাকে চলে যেতে বললাম। তারপর আমি একটু রেগে গেলাম এবং তাকে এখান থেকে চলে যেতে বললাম। আমাদের তর্ক যাই হোক না কেন, আমি চলে গেলাম। অবশেষে সে গাড়ি নিয়ে চলে গেল। আমার মনে হচ্ছিল আমি ভুল জায়গায় বসে আছি, তাই আমি পাশে গিয়ে রাস্তার চারপাশে তাকালাম। কে জানে, আসল স্টপ অন্য কোথাও হতে পারে। আমার এখনও প্রচুর সময় আছে। আমি শহরের কেন্দ্রে একটু হাঁটার সিদ্ধান্ত নিলাম। আমার এখনও সময় আছে। সেখানে বসে আমার মন পাগল হয়ে যাবে। চলো একটু ঘুরে আসি। আমি দেখতে পাচ্ছি অর্ধেক গাড়ি মূল চত্বরের মধ্য দিয়ে যাচ্ছে। নিচে জলের স্রোত। একজন ডিকে এই নদীর নামটি নির্দেশ করছে। গার্দা ট্রেন্টো পর্যন্ত পৌঁছায়। এই দেখো, আমার কাছে এই জিনিসটা অসাধারণ লাগছে। ওরা ব্রিজে এইরকম ফুলও রাখে। ওরা এটাকে সাজিয়ে রাখে। এটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। নিচে জল বয়ে যাচ্ছে। আমি ব্রিজের উপর দিয়ে হাঁটতে শুরু করি। বন্ধুরা, নিচে তাদের ট্রেন স্টেশন। আমি যেটা পার হয়েছি সেটাও সম্ভবত একটা স্টেশন, কিন্তু পিছনের সুন্দর শহরটা দেখো। আমরা ভুল সময়ে এসেছি। গত 5 মিনিট ধরে আমি এমন পরিস্থিতিতে পড়েছি যেখানে একটা মাতাল মেয়ে আমার পিছু পিছু আসছে, কিন্তু আমি নিশ্চিত সে ভাবছে আমি তাকে পিছু নিচ্ছি। আমি বারবার থামছি, আমি তাকে যেতে দিচ্ছি, কিন্তু প্রতিটি মোড়ে সে আবার আমার সাথে ধাক্কা খায়। সে ইতালীয় ভাষায় কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি শহরের কেন্দ্রে পৌঁছে গেছি। সম্ভবত ওল্ড টাউন আরও শান্ত। আমার আগে অবশ্যই কেউ আছে। এই ঠিকানার কাবাবের দোকানটি বলেছিল যে রাত 1:45 পর্যন্ত খোলা থাকবে, কিন্তু এটাও বন্ধ। আমি যখন পৌঁছলাম তখন দেখলাম বাকি সব কিছু বন্ধ। চলো যাই, দেখি খোলা কিছু পাওয়া যায় কিনা, না হলে ক্ষুধার্ত হয়ে পড়ব। আমার ব্যাগ থেকে হয়তো অর্ধেক প্রোটিন শেক বেরিয়েছে, আর আমার কাছেও কিছু জল আছে। এখানে একটা রেস্তোরাঁ খোলা দেখাচ্ছে। রাস্তায় কাজ শুরু হয়েছে, অনেক ব্যস্ততা। এই জায়গাটা প্রাণবন্ত দেখাচ্ছে, খোলা ছিল। আমি এখান থেকে একটা কাবাব আর একটা লোহা অথবা তুর্কি লস্যি কিনেছিলাম। এটা দুজনের জন্য ছিল। এটা একটা কাবাব যা 6 জনের জন্য তৈরি হচ্ছে। এ দেখো ভাই, এটা শুধু আমাদের ভাজা প্যাটি। এখন আমার কি করা উচিত? রাতে এখানে প্রাণবন্ত, সব বাচ্চারা এখানে আছে, খাওয়া দাওয়া করার জন্য অনেক লোক আছে। পূর্ণ মানে পূর্ণ, কিন্তু বছরের এই সময়টা পূর্ণ। এই শহরের অন্যান্য কোণগুলি সম্পূর্ণ জনশূন্য ছিল।
মানুষ এখানে আসা যাওয়া করছিল, বেশিরভাগ ছাত্রছাত্রী সম্ভবত। আমার বাসের সময় প্রায় এসে গিয়েছিল, বাস আসতে প্রায় 25-30 মিনিট বাকি ছিল। তাহলে চলুন আমার বাস স্টপে ফিরে যাই। রাস্তাঘাট খালি ছিল। আমি অবশ্যই কিছু মাতাল মানুষ দেখতে পাচ্ছিলাম। আজ সপ্তাহান্ত, সম্ভবত শুক্রবার। তাহলে বাচ্চারা নিশ্চয়ই এখানে পড়াশোনা করছে, তারা নিশ্চয়ই পার্টি করে ফিরে আসছে। আমি লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না। সাধারণত বাস ছাড়ার 10 মিনিট আগে হলেও একজন যাত্রী তো চোখে পড়ার কথা, কিন্তু এখানে কেউ নেই। সামনে একটা অটো বাস দাঁড়িয়ে আছে। ম্যাপে দেখাচ্ছিল বাস এখানেই আসবে, আর বোর্ডেও ফ্লিক্স বাসের সাইন আছে। ফ্লিক্স বাস এই দিক দিয়ে আসবে। এটা খেয়াল করেই বললাম, চল এই দিকেই যাই। যদিও তখনও বাস আসতে 10 মিনিট বাকি। ভাবলাম সামনে এগোলেই কিছু একটা হবে। ঠিক তখনই বাসটা আমার পেছন দিক থেকে এসে পড়ল। এখানে একটা, ওখানে একটা, ফ্লিক্স বাস। বাসটা একেবারে আমার সামনে থামল। ভাবলাম যদি এই বোর্ডটা না থাকত তাহলে তো আমি সামনে এগিয়ে গিয়ে বাসটাই মিস করে দিতাম। এটা সত্যিই আমাদের বাস, N452। আমার সিট 11A। বাস চলতে শুরু করল। বাসে উঠেই সেই চিরচেনা প্রশ্ন, টিকিট দেখান, কাগজপত্র দেখান। আমি সামনের দিকে বসে পড়লাম। পরে আমরা মিউনিখে পৌঁছালাম। আশ্চর্যের বিষয়, ভোর 4টের দিকেও ট্রেন চলছিল না। পরে দেখি সময় 6:30। এরপর আমরা আবার যাত্রা শুরু করলাম। আমরা ম্যানিক শহরে পৌঁছাই সকাল প্রায় 7টার দিকে, যদিও বলা হয়েছিল 5:15-এ পৌঁছাব। আমার পাশে বসেছিলেন এক মহিলা। তিনি ইটালিতে ধ্যান করে কোনো আশ্রম থেকে ফিরছিলেন। বাসে উঠে আমি মোটামুটি 1 ঘন্টা ঘুমাতে পেরেছিলাম, কিন্তু সিটগুলো ভীষণ টাইট, পা ঠিক করে রাখার জায়গা নেই। পাশে কেউ বসলে তো বসাই কঠিন। পিঠ শক্ত হয়ে যাচ্ছিল। আগে লম্বা লম্বা বাস জার্নি করলেও এবার সত্যিই বিরক্ত লাগছিল। কোনো রকমে রাতটা পার করলাম। মিউনিখে পৌঁছানোর পর আলো নিভে গেল, সব কিছু এলোমেলো। সকাল 6টা বা 6:30টার দিকে পৌঁছে আবার 7টার দিকেই ছেড়ে দিলাম। এখন সময় 9:07। তখন থেকে আর ঘুমাতে পারিনি। ভাগ্য ভালো, বাসে একটা ডাবল সিট খালি ছিল। আমি উঠে গিয়ে সেখানে বসে পড়লাম। ভাবলাম যদি সিট খালি থাকে তাহলে হয়তো বাস একটু থামবে। সামনে একটা শহর আছে, বাইরয়েত। নামটা শুনলে লেবাননের রাজধানী বৈরুত মনে হতে পারে, কিন্তু এটা জার্মানির একটি শহর। এখান থেকে বাইরয়েত প্রায় 1 ঘন্টার পথ। তারপর সেখান থেকে বার্লিন যেতে আরও 4-5 ঘন্টা লাগবে। লম্বা যাত্রা। বাস 9:20-এ ছাড়বে। এখন 9:09। দ্রুত বাথরুমে গেলাম, কারণ বাস 10 মিনিটের মধ্যেই ছাড়বে। সব লাগেজ বাসের ভেতরেই রেখে দিলাম। বাথরুম এখানেই ছিল। লোকজন নড়াচড়া করছিল। ফিরে এসে আবার সিটে বসলাম। আর কয়েক মিনিটের মধ্যেই বাস ছাড়ল। এখন সময় 9:30। গতকাল আমরা ইতালিতে ছিলাম, আর আজ জার্মানিতে। স্বাগতম জার্মান দামে। যদিও একটা কথা মানতেই হবে, জার্মান ডোনার কাবাব ইতালির চেয়ে অনেক ভালো। একটা মাছি ঢুকে পড়েছে। যা হোক, ডোনারটা খাই। দেখতে গতকালের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর লাগছে। এখন 11:30, আর আমার বাস 11:45-এ। এর মধ্যে উজবেকিস্তান থেকে আসা 2জন লোকের সাথে দেখা হয়ে গেল। কিছুক্ষণ কথা বললাম। এবার বাস স্টপে যাই। ট্রেন স্টেশন চোখে পড়ছে। সম্ভবত আমাদের বাসটা ওখানেই, গলির ভেতর দিয়ে ঘুরে আসবে। চলো ওদিকে যাই। বার্লিন এখান থেকে এখনও প্রায় 100 কিলোমিটার দূরে, মানে 4-5 ঘন্টার ড্রাইভ। জানি না আমার বাসটা এসেছে কিনা। এটা 34 নম্বর বাস। সামনে একটা বাস দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না এটা ফ্লিক্স বাস কিনা নাকি অন্য কিছু। গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট, তবে স্টপেজ থাকবে। ও হ্যাঁ, 34 নম্বরই। এটাই আমাদের বাস, ফ্লিক্স বাস। চলো উঠি। আমার সিট 7A। আগে ব্যাগগুলো ঠিকঠাক করে রাখি। ভেতরে ঢুকি। ভাই, প্রতিবারই এমন, সব খালি করতে হয়, কারণ যে কেউ উঠে আসতে পারে। এটা একটা ডাবল ডেকার বাস। নিজের জায়গাটা দেখে নাও। এখন বিকেল 3:48। এই বাসটা বার্লিনে 4:05-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু প্রায় 15 মিনিট আগেই পৌঁছে গেছে। ফ্লিক্স বাস সাধারণত সময়ের ব্যাপারে বেশ কড়া। একবার প্যারিসে আমি এই কারণেই বাস মিস করেছিলাম। ভাবছিলাম কয়েক সেকেন্ড দেরি হবে, কিন্তু বাস একদম সময় মতোই ছেড়ে দিয়েছিল। যদিও কখনো কখনো দেরিও হয়। এই জায়গাটার নাম বার্লিন সেন্ট্রাল বাস স্টেশন। নাম শুনে যতটা কেন্দ্র মনে হয়, আসলে ততটা নয়। এটা পুরো পশ্চিম দিকে, শার্লেটেনবার্গের কাছাকাছি, মানে বার্লিনের পশ্চিম প্রান্তে। এখান থেকে আমাদের উত্তর দিকে যেতে হবে, মাওয়ার পার্কের দিকে, তাই এসবাহন ধরতে হবে। বার্লিনে এসবাহন, উবাহন, অনেক লাইন। দেখো সাইনবোর্ডে লেখা আছে ZOB থেকে এসবাহন কানেকশন। আমি এখানে আগেও বহুবার এসেছি, একদম নতুন লাগছে না। ট্রেন ধরার পরও আরও 15-30 মিনিটের জার্নি বাকি থাকবে। একটু হাঁটতেও হবে। বার্লিনে বৃষ্টি হচ্ছে, রাস্তা ভেজা, আকাশে রোদও নেই। মজার বিষয় হল,
আমি যতবার খুব ভোরে বা দীর্ঘ বিরতির পর বার্লিনে ফিরি এই স্টেশন দিয়েই ঠুকি। এখানকার এলোমেলো ভাব দেখলেই বোঝা যায়, হ্যাঁ, বার্লিনে এসে গেছি। প্রতিটা মোড় একরকম, আর মনে হয় শহরটার নিজস্ব একটা প্রবেশদ্বার আছে। এটা জার্মানির রাজধানী, কিন্তু বার্লিন দেখেই পুরো জার্মানি বিচার করা যায় না। এমনকি এই সময়েও লোকজন পার্টি করে ফিরছে। একটু আগেই বিকেল ৩টের দিকে কেউ পার্টিতে যাচ্ছে, কেউ ফিরছে। উইকেন্ডে এখানে পার্টি ৩ দিন ধরে চলে, শুক্রবার, শনিবার, রবিবার। একই ধরনের পোশাক, সিগারেট, গান সব মিলিয়ে একদম ক্লাসিক বার্লিন উইকেন্ড। আমি রেকর্ড করিনি, কিন্তু দৃশ্যটা খুব পরিচিত। গতবার আমি শনিবার রাত 12টায় বার্লিনে ঢুকেছিলাম, এবার দিনের আলোয় এলাম। তবু শহরের সেই চেনা ভাইবটা অনুভব করছি। আমার কাছে বিভিজি অ্যাপে নেওয়া ১ সপ্তাহের ট্রেন পাস আছে, পৌঁছনোর সাথে সাথেই কিনে নিয়েছিলাম। জোন এ আর বি, পুরো শহরে ১ সপ্তাহ যে কোনো জায়গায় চলাফেরা করা যাবে। দাম প্রায় ৪৫ ইউরো। সবকিছু এমন উৎসবমুখর লাগছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর আবার ট্রেন স্টেশনের দিকে ফিরলাম। খাবার দোকান, মানুষজন, আজ চারদিকে কিছু না কিছু হচ্ছে। আজ শনিবার, শুক্রবার রাত থেকে শুরু করে রবিবার দিন এক টানা পার্টি। আমার পা ক্লান্ত, এত ভ্রমণের পরও ঘুম আসছে না। আমি এখন আইবার্সওয়ালদার স্টেশনে পৌঁছেছি। এখানে একটা ডোনার কাবাব ইভেন্ট চলছে। আমাকে S41 ধরতে হবে, ৩ মিনিটের মধ্যেই আসবে। সাইনবোর্ডে লেখা প্ল্যাটফর্ম 1। আসলে আমাকে হাউজার অ্যালি স্টেশনে যেতে হবে, ওটা ১ মিনিটের মধ্যেই আসছে। রাস্তা পার হতে হবে, ট্র্যামও থামানো হয়েছে। হাওয়ায় আগাছার গন্ধ। এখানে বৈধ হওয়ার পর থেকে এটা স্বাভাবিক। ২ বছর পর আমি বাড়ি ফিরছি, আর সত্যি বলতে আমি বাড়িতেই যাচ্ছি। কিন্তু সেখানে কেউ নেই, বন্ধু নেই। শুভাম আর ভার্দিনিয়া ইতালিতেই রয়ে গেছে। বার্লিনের বন্ধুরাও বেশিরভাগ বাইরে। ফাকু আর্জেন্টিনায় ফিরে গেছে। ইলিয়া ইউক্রেন থেকে এসেছে, কিন্তু থিসিস নিয়ে ব্যস্ত। সবাই আছে, কিন্তু সবাই দূরে। আজ একটু একা লাগবে। আমি গরম স্নান করব, ঘুমানোর চেষ্টা করব, না এলেও শুয়ে থাকব। তারপর আমার প্রিয় কুনাফা রেস্টুরেন্টে যাব। খেয়ে দেখি বার্লিন আজ কতটা ভালো লাগে। যদি একা থাকতে ভালো না লাগে, তাহলে ইউরোপের অন্য কোথাও বা অন্য মহাদেশে চলে যাব, যেখানে মন চায়। আমি তো আমার ক্যাম্পার ভ্যানও কোথাও আটকে রাখিনি।